নেতৃত্বকে একটা আমি কথা মনে করিয়ে দিই, ওনার হয়তো মনে নেই বা অভিজ্ঞতার অভাব। এই মুখ্যমন্ত্রী যখন এই চাকরি প্রার্থীদের নিয়ে ক্ষমতায় এসেছিলেন সিঙ্গুর নন্দীগ্রাম পিটিটিআই, তখন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে প্রথম প্রেস কনফারেন্সে রাইটার্সে দাঁড়িয়ে বলেছিলেন যে বঞ্চিত চাকরি প্রার্থী পিটিটিআইদের 3 বছরে 3 ধাপে আমি রিক্রুটমেন্ট করব। আজ 2023, এখনো 3 বছর 3 ধাপে হচ্ছে। 2014 সালে যারা টেট পাস করলো তাদেরও সেখানে গিয়ে বললেন আমি এদের দিকে রিক্রুটমেন্ট করে দেব। একটা কথা উনি কি রেখেছেন? বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত এরা শুধু তাই নয়, এই চাকরি প্রার্থীদের কিভাবে বাদ দেওয়া যায় সেই ষড়যন্ত্র এই মুখ্যমন্ত্রী করছে। একটাই কারণ, আমাকে একটু বলতে দিন। একটাই কারণে এখানে পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ইনি ধ্বংস করে দিতে চাইছেন। আস্তে আস্তে স্কুলগুলোতে শিক্ষাটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। স্কুলগুলোতে 2জন টিচার, একজন টিচারে পরিণত একজন। আমি তাহলে একজন আপনি যে অভিযোগ করছেন, আমি আসছি বিট্টু বাবু, আপনি যে অভিযোগ করছেন যে রাজ্য সরকার নয়, সরি আমি যদি খুব ভুল না করি, আপনি মুখ্যমন্ত্রীকে বিরুদ্ধে অভিযোগ করছেন যে রাজ্যের যিনি প্রমুখ, যিনি হেড অফ স্টেট, তিনি নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থা, সরকারি স্কুল, যদি আমি ভুল হই আপনারা আমাকে প্লিজ কারেক্ট করে দেবেন, সেটাকে ধ্বংস করতে চেষ্টা করছেন। কি লাভ প্রশাসনিক প্রধানের এটা করে? কি লাভ? সরকারি যে ফান্ড ওয়েস্ট বেঙ্গলে, সেই ফান্ড কমে গেছে। এনাদের রিক্রুটমেন্ট করলে বিশাল পরিমাণ মাইনে দিতে হবে। তার জায়গায় যদি আমি বেসরকারিকরণ দিই এবং বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা বেসরকারি স্কুলগুলোতে ভর্তি হতে যায়, তাদের বেসরকারিকরণ আমি প্রদীপ্তর কাছে আসবো। বারবার বেসরকারিকরণের প্রক্রিয়ায় ভারতীয় জনতা পার্টির নাম আসে, এলআইসি থেকে শুরু করে এয়ার ইন্ডিয়া, প্রতিটা সংস্থার নাম চলে আসে। আজ প্রথম শুনলাম তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাইছেন স্কুল কিংবা শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণ করে দেওয়া, তাই জন্য তিনি চেষ্টা করছেন শিক্ষা ব্যবস্থা টোটাল যাতে কোলাপস হয়ে যায়। আমার অভিজ্ঞতা সত্যি এতটা কম যে আমি তো একটা রাজনৈতিক দলেই আছি, আমি বারবার এদিক ওদিক হইনি, তাই আমার অভিজ্ঞতা না কাউকে আমি আমারটা বলছি, আমি অন্য কাউকে কিচ্ছু বলিনি ইলমাস, আমি নিজেকে বলছি যে আমার অভিজ্ঞতাটা আমি একটু শেষ করে নি। ভাই আমাকে প্রশ্ন করেছে, আমি বলছি মুখ্যমন্ত্রী যদি বেসরকারিকরণ করে থাকেন তাহলে এনইপিটা কে করেছিল? এনইপিটা তো মুখ্যমন্ত্রী করেননি, 1 নম্বর। পয়েন্ট নাম্বার 2, আমার প্রশ্ন হচ্ছে 2 নম্বর, যে আজকে যে কোনো শিক্ষা ব্যবস্থায় যখন আমরা এনইপির বিরোধিতা করছি, তাহলে বিজেপির মুখপাত্ররা এসে কেন বলছেন কেন্দ্র যা বলছে রাজ্য মানছে না তাই টাকা দেব না? ফলে বোঝা যাচ্ছে আমার অভিজ্ঞতা কম কেন। তার কারণ আমি প্রশ্নটা, রাজ্যের টিচারগুলোকে তুলে নেওয়া হোক। কেন্দ্র কি বলেছে রিক্রুটমেন্ট বন্ধ করতে? কেন্দ্র কি বলেছে অর্থের মাধ্যমে নিয়োগ করতে? কেন্দ্র কি বলেছে কাটমানির মাধ্যমে নিয়োগ করতে? কেন্দ্র কি বলেছে এই বেকার বঞ্চিতদের যারা যোগ্য প্রার্থী তাদের? পিন্টু বাবু প্রদীপ্ত কথা বলে নিক, তারপর আপনি বলুন। আপনি একটু লিখে নিন পিন্টু বাবু, আপনার সুবিধা হবে। আমি তারপর আপনার কাছে এলাম। হ্যাঁ ঠিক আছে, আপনি পুরো শো করেন, আমি বলে নিই, আপনি তারপর। আমরা চাই না কেউ এই ফিডব্যাক নিয়ে যান যে তাদেরকে প্রশ্ন উত্তর দেওয়া হয়। পিন্টু বাবুকে বলবো, পিন্টু বাবু এক সময় আন্দোলন করেছেন, উনি জানেন আন্দোলনের ব্যাপারটার কতটা গুরুত্ব। ফলে আমি আন্দোলনকে কখনো ছোট করছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে পিন্টু বাবুর যে স্পেসিফিক প্রশ্ন রাজ্য বেসরকারিকরণে নিয়ে যাচ্ছে, আমি সেটার উত্তর দিলাম। 2 নম্বর কথা কন্ট্রাকচুয়ালিজম, এই বেসরকারিকরণের একটা বড় দিক। পশ্চিমবঙ্গে একটা কেন্দ্রীয় সংস্থা আছে দূরদর্শন, সেই দূরদর্শনের গত বছরের যে রিক্রুটমেন্ট সেটা যদি ও দেখে তাহলে দেখতে পাবে যে ওখানে যাদের রিক্রুটমেন্ট করা হয়েছে তাদের ডেলি বেসিসে 7 দিন রিক্রুটমেন্ট দেওয়া হয়েছে। যে তাদের রিক্রুটমেন্ট দেওয়া হলো 7 দিনের বেশি কাজ করতে পারবে না। হ্যাঁ, পার ডে 2000 টাকা করে পাবে, পার ডে 2000 টাকা করে, কিন্তু 7 দিনের বেশি কাজ করতে পারবে না, এবং সেটা কন্ট্রাকচুয়াল। দিল্লির যে কোনো বিশ্ববিদ্যালয়ে চলে যাক, সমস্ত কিছু কন্ট্রাকচুয়াল, যে কোনো স্কুলে চলে যাক কন্ট্রাকচুয়াল, যেটা কেন্দ্রীয় সরকারের অধীনে আছে। আমি 10,323-এর অনুরোধ করবো পিন্টুবাবুকে, অনুরোধ করতে যে তারাও তো বিজেপি সরকার ত্রিপুরায়, সেই 10,323 যাদের মধ্যে প্রায় 10-12 জন মারা গেছেন, আত্মহত্যা করেছেন, তাদের জন্য কি ব্যবস্থা করেছেন, বা 10,323কেই বা কি ব্যবস্থা করেছেন? এবং তৃতীয় কথা বলবো, স্কুলে এ যাবৎকাল কেন্দ্রীয় সরকার কত রিক্রুটমেন্ট করেছে তার উত্তর আমার কাছে আছে, কিন্তু পিন্টু বাবুকে অনুরোধ করবো এটার একটা তথ্য আমাদের সামনে তুলে ধরুন। আমি পার্থজিতের কাছে যাবো, কিন্তু তার আগে পিন্টু পারুই উত্তর নেব। আমি ওনাকে একটা কথাই বলছি, রাজ্য সরকার ঘোষণা করুক রাজ্যের স্কুলগুলোকে বাঁচাতে ওনারা কি কি ব্যবস্থা নিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, এই যোগ্য প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, আন্দোলন করছে, বহু প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নানা প্রতিশ্রুতি ওনারা পেয়েছেন। প্রতিশ্রুতির বিনিময়ে এনারা দেখেছেন সাদা খাতার বিনিময়ে রিক্রুটমেন্ট হতে, এনারা দেখেছেন অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট হতে, অযোগ্য প্রার্থীদের রিক্রুটমেন্ট হতে দেখেছেন, এবং পার্টির তল্পিবাহক যাদের তারাও অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট হতে দেখেছেন। কিন্তু বাস্তবে
এনাদের যে যোগ্য, এনারা যোগ্য পড়ে আছে দীর্ঘদিন ধরে, অস্বীকার করতে পারছেন না মুখ্যমন্ত্রী কিন্তু যে এনারা যোগ্য নন, তার সত্ত্বেও এনারা রিক্রুটমেন্ট করছেন না। একদিকে রিক্রুটমেন্ট বন্ধ করে দিচ্ছে, কিছু রিক্রুটমেন্ট করলে কোর্টের মাধ্যমে, কোর্টের নির্দেশ ছাড়া কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। অপরদিকে রাজ্যের স্কুলগুলোর দৈন্য দশা, টিচার নেই, ছাত্রগুলোর গার্জেন, অভিভাবকরা কি করবে? যেখানে একটা প্রাথমিক স্কুলে ন্যূনতম এখন মাইনরিটি ছাড়া এলাকায় 60 জন আশেপাশে বাচ্চা, 2 জন টিচার নিয়ে 6টা ক্লাস, বাস্তবে কি সম্ভব? আমি প্রাথমিকের ক্ষেত্রেও বলছি সম্ভব না। বেশ একাধিক প্রশ্ন উঠছে, যদি সত্যি রাজ্যের সরকারি স্কুলে এত দৈন্য অবস্থা হয়, তাহলে এই রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকই তো লাগবে। শিক্ষক যদি না থাকে তাহলে নিয়োগ হচ্ছে না কেন? এই শিক্ষক, এই চাকরি প্রার্থীরা তারা কি কোথাও গিয়ে রাজনীতির জন্য ব্যবহৃত হচ্ছেন? বিরোধীরাও ব্যবহার করছেন দুর্নীতির হাতিয়ার তুলে, এবং শাসক দলও ব্যবহার করছে ক্ষমতায় আসার জন্য, যেমন বলছেন পিন্টু পারুই বাবু। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। সত্তা শক্তিশালী এই প্রসঙ্গেই থাকবো। পূর্ণিমার চাঁদ কি ঝলসানো রুটি? কারণ এই চাকরি প্রার্থীরা এটাই বলছে। দেখতে থাকুন। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ, এভরিডে রান্নার আপন স্বাদ। Everyday spices, 100% taste. Everyday spices, best. 15 লক্ষ কোটি টাকার শিল্প বিনিয়োগের প্রস্তাব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় বিরোধীদের কটাক্ষ। শিল্প বান্ধব পরিবেশ তৈরিতে মুখ্যমন্ত্রীর একাধিক নির্দেশ। বাংলায় শিল্পের পরিবেশ নেই, পাল্টা বিরোধীরা। স্টুডিওয়ে আলোচনা, বিতর্ক। দেখুন এই সময় রাত 8টায়। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ। এভরিডে রান্নায় আপন স্বাদ। Everyday spices, 100% taste. Everyday spices, best. কোনটা ঠিক, কোনটা ভুল, কার কথা সত্যি, কে বলছে মিথ্যে? যারা ঘর জ্বালাচ্ছে, যারা ঘর পোড়াচ্ছে, যারা বুলডোজার নিয়ে যাচ্ছে, একটা নাম দেখান মুখ্যমন্ত্রী, আমি বিরোধী দলনেতা বলছি। মানুষ কেন্দ্র সরকারে ক্ষমতায় বসিয়েছে। তৃণমূলের যত বড় নেতা তত বড় চোর, যত বড় নেতা তত বড় অপরাধী। এই নির্বিচারে আক্রমণ তৃণমূলের হারমাদ আর পুলিশের যৌথ মদতে চলছে বাংলায়। সারাদিনে অজস্র ঘটনা, কিন্তু আপনার কথা শুনছে কে? এবার শুনবে, শোনাবো আমরা, একটানা 1 ঘন্টা। দেখুন সুপার প্রাইম টাইম, প্রতিদিন রাত 9টায়। গন্ধ, রং ও খাঁটি ঝাঁঝ, এভরিডে রান্নার আপন স্বাদ। Everyday spices, 100% taste. Everyday spices, best. রাজনীতি থেকে অর্থনীতি, ये हमारे देश की अष्ट लक्ष्मी। নগর জীবন থেকে গ্রাম জীবন, খেলা, বিনোদন, উত্তর পূর্বের প্রতিটি খবর, উত্তর পূর্বের বাঙালির খবর। माताओं और बहनों का ऊपर अत्याचार होता है। শুধুমাত্র এনকেটিভি বাংলায়। দেখুন নজরে নর্থ ইস্ট, প্রতিদিন সকাল 8:30টায়, দুপুর 3:30টায় ও রাত 10:30টায়, শুধুমাত্র এনকেটিভি বাংলায়। মনে রেখো, বড় স্বাদে করা চাই আয়োজন। এভরিডে মশলা, টেস্টি হবে ভোজন। এভরিডে স্পাইসেস, 100% টেস্ট। এভরিডে স্পাইসেস, বেস্ট। ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম, যে সত্যি কি এরা রাজনীতির বোড়ে? চাকরি প্রার্থীরা কি সত্যি রাজনীতির বোড়ে? তাদেরকে যে যখন পারছেন যেমন ভাবে ইউজ করছেন, দুর্নীতির হাতিয়ার করে ভারতীয় জনতা পার্টি এজেন্ডা হিসেবে। আবার ভারতীয় জনতা পার্টি তারা নিজেরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চাকরি প্রার্থীদের ইউজ করেছিলেন 2011 সালে ক্ষমতায় আসার আগে। তাই আমি প্রথম প্রশ্নটা করব পিন্টু পারুই সাহেবকে। পিন্টু পারুই সাহেব, 2011 সালে যে অভিযোগ আপনি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই একই অভিযোগ কি 2023 সালে দাঁড়িয়ে 2024-এর ইলেকশনের আগে আপনাদের জন্য খাটে না?
দেখুন আপনারা কি আমি প্রশ্নটা শেষ করে নিই, আপনারা কি কনফিডেন্ট যে আপনারা যদি সরকারে আসেন 2026 সালে কিংবা 2024 সালে যদি আপনারা টার্গেট 35 অ্যাচিভ করতে পারেন, এদের সবার চাকরি করিয়ে দেবেন, সেই গ্যারান্টি আপনারা নিচ্ছেন? রাজ্য সরকার যদি তথা মুখ্যমন্ত্রী যদি সত্যিকারেরই প্রতিশ্রুতি রাখতে চাইতেন, যদি মনে করতেন যে আমি রিক্রুটমেন্ট দেবো, যেহেতু রিক্রুটমেন্টের দায়িত্ব রাজ্য সরকারের, যে যখন থাকে সে যে পার্টি হোক, বাস্তবে তিনি তার প্রতিশ্রুতি রাখতেন এবং যোগ্য প্রার্থীদের রিক্রুটমেন্ট দিতেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে বিভিন্নভাবে অনৈতিকভাবে রিক্রুটমেন্ট করতে গিয়ে আইনের বেড়াজালে ওনারা ইচ্ছাকৃতভাবে বন্দী হয়ে গেছে। আমাদের যখন নোটিফিকেশন হয়েছিল 14,339 ছিল সেই 2014-এ, আজকে 2023-তে এসে সেই একই ভ্যাকেন্সি কি করে হয়? তাহলে গেজেটে তো লেখাই আছে 2016-এ গেজেটে 15 ডেজ আগে পর্যন্ত সিট আপডেট করে তবেই কিন্তু ইন্টারভিউ নিতে হবে, কিন্তু সেটাকে ভায়োলেট করে অলরেডি আমি কমপ্লিট করে নিতে চাইছি। রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, এনারা কি করছেন? যেখানে যারা অযোগ্য সাদা খাতা দিয়ে রিক্রুটমেন্ট করতে চাইছেন, রিক্রুটমেন্ট করেছেন। এমনকি মানিক ভট্টাচার্য ডিরেক্ট, আমি অন ক্যামেরা বলছি, আমাকে দায়িত্ব নিয়ে উনি বলেছেন, আমার কাছে অন রেকর্ড আছে, আমি সেটা কোর্টেও প্রডিউস করেছি। আমি বলেছিলাম যে আপনি তো সাদা খাতা নিয়ে তৃণমূল ভবনে লিস্ট করে রিক্রুটমেন্ট করেছেন। আমি নিজে সাক্ষী ছিলাম, প্রতিবাদ করেছিলাম, প্রথম একটা নিউজ চ্যানেলে হয়, তারপরে আজকের এই দুর্নীতি পাহাড় প্রমাণিত হয়। মানিক ভট্টাচার্য তখন বলেছিলেন বেশ করেছি, সাদা খাতা দিয়ে জমা নিয়ে রিক্রুটমেন্ট করেছি, আবারও করব। তারই 2 সপ্তাহ পরে মানিক ভট্টাচার্য অ্যারেস্ট হয়েছে। না, আমার সেটা প্রশ্ন ছিল না, আমার প্রশ্নটা ছিল আপনারা কি এই গ্যারান্টিটা নেবেন? আপনারা ক্ষমতা এলে আপনারা এদের সবার নিয়োগ করে দিতে পারবেন? মুখ্যমন্ত্রী কি করলেন, নিজের দায়িত্বকে এড়িয়ে গিয়ে বলতে চাইলেন যে কোর্ট রিক্রুটমেন্ট করতে দিচ্ছেন। আর কোর্ট কেন রিক্রুটমেন্ট করতে দিবেন? কোর্ট আটকে দেবেন? আমরা দায়িত্ব নিয়ে বলছি 2023-এ দাঁড়িয়ে 2023-এ দাঁড়িয়ে আমরা দায়িত্ব নিয়ে বিরোধী দল হিসাবে, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে বলছি, বিজেপি ক্ষমতায় আসলে আমিও একজন চাকরি প্রার্থীদের আন্দোলন থেকে উঠে আসা একজন চাকরি প্রার্থী হিসাবেও বলছি এবং বর্তমানে বিজেপি নেতৃত্ব হিসাবেও বলছি, দায়িত্ব নিয়ে স্বচ্ছভাবে যারা যোগ্য, দায়িত্বশীল ভাবে, কোনো অর্থের বিনিময়ে নয়, যোগ্যতার বিনিময়ে রিক্রুটমেন্ট হবে এবং এই সমস্যার সমাধানের জন্য যথার্থ ব্যবস্থা করবেন এবং বিজেপি নেতৃত্ব সকলে মিলে একত্রিত ভাবে এদের পাশে যেমন আছে লড়াইটা এদের জন্য করবেন। আগামী 29 তারিখ এই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়ে আমরা কলকাতা চলো তাই অভিযানের ডাক দিয়েছি। বেশ, আপনি তাহলে গ্যারান্টি নিলেন যে আপনারা করবেন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কিভাবে? জট প্রচন্ড জটিল, কিভাবে? এই জট জটিল নয়, এই জট আপনারা যখন গ্যারান্টি নিচ্ছেন, আমি যদি আজকে গ্যারান্টি নিই যে আমি এই লোনটা শোধ করব, নি তো আমরা সবাই আমাদের একটা প্ল্যান থাকে যে আমি মাসে এত টাকা মাইনে পাই, এখান থেকে এত টাকা আমি ইএমআই দিয়ে আমি লোনটা শোধ করব। আপনারা বলছেন আপনারা এদের চাকরি নিয়োগ সবকিছু সব জট খুলে দেবেন, প্ল্যানটা শুনতে চাই। আমাদের প্ল্যান একটাই, এই জট অবশ্যই আমরা খুলবো, আমরা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করব এবং যাতে এইভাবে ইচ্ছাকৃতভাবে জটিলতা সৃষ্টি যে করে বর্তমান রিক্রুটমেন্ট প্রসিডিওরকে আটকে দিয়েছেন, শুধু এই কারণে যারা সাদা খাতা দিয়ে রিক্রুটমেন্ট করেছেন, যাদের কাছ থেকে অর্থ নিয়ে রেখে দিয়েছেন, তাদের না চাকরি যায় সেই ব্যবস্থা করেছেন। এবার শুভঙ্কর আর পার্থজিতের কাছে আমার একটি প্রশ্ন, শুভঙ্কর চাকি এবং পার্থজিৎ বণিকের কাছে আমার একটি প্রশ্ন, আপনাদের দুজনের কাছেই প্রশ্ন। ঠিক যেভাবে পিন্টুবাবু বললেন যে তিনি আইনজ্ঞদের পরামর্শ নেবেন, এই জটের তারা ভেতর অব্দি যাবেন, এভাবে আপনারা চাকরি পাবেন তো? এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই। না, এভাবে আপনি চাকরি পাবেন? আপনার মনে হচ্ছে যে এই কোনো কাজ সরকার করছে না, বিরোধীরাই একমাত্র ক্ষমতায় এলে করবেন এবং আপনারা চাকরি পাবেন, আপনারা নিশ্চিত? এই বিষয়ে আমি একটা কথা বলবো যে আমরা সংবাদ মাধ্যমের প্রতিটা চ্যানেলে মোটামুটি একটা কথা, 3টে কথা আমরা শুনতে পেয়েছি, যে কথাগুলো আমরা মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতির কাছ থেকে পেয়েছি। কোনো টেট পাস বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ হবে, ডবল চাকরি হবে, যদিও কোনোটাই হয়নি। এবার যেটা বলবো যে আমাদের বিজেপির মুখপাত্রের কাছ থেকেও শুনলেন গ্যারান্টিতে কতটা কনফিডেন্স রয়েছে আপনাদের? আমার কথাটা এই জায়গায় যে আমরা যে 2022 উত্তরটা দিন না, কনফিডেন্স রয়েছে? আমি তো সেই বিষয়ে কথাটা বলছি। 2022-এ আমরা যারা টেট পাস করেছি, আমাদের 2022-এর পরীক্ষাতে কোনো কোর্ট কেস নেই, আমাদের ইন্টারভিউ নোটিশ দিচ্ছে না কেন তাহলে? আপনারা কি তাহলে বোর্ডে, রাজনৈতিক বোর্ডে, সেটা সরকার মানে এই যদি আমি এটাকে বলি একটা চেস বোর্ড, তাহলে আপনারা কি পন স্যাক্রিফাইস, যে আপনাদেরকে আগে রেখে সমস্ত রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কার্যকলাপ এবং এজেন্ডা সিদ্ধি করার চেষ্টা করে? দেখুন, আমরা এই জট জটিলতার জন্য আমরা উই আর ভিক্টিমাইজড, একদম আমরা ভিক্টিমাইজড হচ্ছি।
এটা কিন্তু কোনোভাবেই একটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমাদের যেটা আবেদন, যে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, যে আমাদের বিষয়টা যেভাবে হোক যেটা সমাধান করা যায় সেটার আপনি ব্যবস্থা করুন। আমরা মুখ্যমন্ত্রীর কাছে পূর্ণ আস্থা রাখছি। আমরা আগামীকাল একটা অবধি আমাদের অনশন চলছে, সেখানে সরকার পক্ষের কোনো প্রতিনিধি আসুক, আমরা বসতে চাই এবং আমাদের বিষয়টা সলিউশন করার জন্য আমি এখানে আমার প্রদীপ্ত মুখোপাধ্যায়ের কাছে একটা প্রশ্ন, যে আমি পিন্টু পারুই বাবুর একাধিক অভিযোগ শুনলাম, তিনি মুখ্যমন্ত্রীকে সরাসরি দায়ী করলেন, কিন্তু শুভঙ্কর চাকি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চাকরি প্রার্থী যারা এখন অনশনে বসে রয়েছেন তারা বলছেন, তাদেরই একজন সদস্য শুভঙ্কর কিন্তু বলছে আমরা এখনো মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখি, মুখ্যমন্ত্রী বা প্রশাসনের লোকজন আসুক আমাদের সঙ্গে কথা বলুক। তারা তো বল তোমাদের কোর্টে। শুভঙ্কর তো জানে, এটা খুব ভালো করে জানে যে মুখ্যমন্ত্রী কেন, মানে প্রধানমন্ত্রী এলেও সমস্যার সমাধান এই মুহূর্তে হবে না। তার কারণটা শুভঙ্কর খুব ভালো করে জানে যে 14,024-এর কাউন্সিলিং হয়ে গেল, আমি বলে দিই একটু ভাই, আমি একটু বলে দিই কোর্টে কেস চলছে কিনা, 14,000 যে 24 না 52 যে রিক্রুটমেন্ট নিয়ে এখন সমস্যাটা রয়েছে সেটার কেসটা চলছে কিনা। তাহলে সেই কেসটায় মুখ্যমন্ত্রী যখন সভা মঞ্চ থেকে বলছেন যে আমি চাইছি ব্যবস্থা করুন, আমি কোর্টকেও অনুরোধ করছি, তখন তো নানান বিতর্ক হলো, বিজেপি নানান প্রশ্ন তুললো। তাহলে কোর্টে যে জায়গাটা রয়েছে সেটা আমরা কিভাবে এই মুহূর্তে সমাধান করতে পারি? আমরা কাউন্সিলিং করে রেখে দিয়েছি। আমি শেষ করে দিই, আমি শুধু আপার প্রাইমারি নিয়ে কথা বলছি। দেখুন আমি এবার কতগুলো ইনফরমেশন দিই আপনাদের। 1600 কর্মশিক্ষা শারীরিক শিক্ষার কাউন্সিলিং হয়ে বসে রয়েছে, 1600 প্লাস। তারা স্কুল সিলেকশন করে নিয়েছে, ঠিক যেমন 14,024-এর ক্ষেত্রেও হয়েছে। তাহলে আমরা রিক্রুটমেন্ট দিতে পারছি না কেন, প্রশ্নটা আপনাকেই করলাম। তারপরে বলছি এ যাবৎকার 1.63 লক্ষ স্কুল শিক্ষার মানে রিক্রুটমেন্ট হয়েছে, 1,63,000-এর বেশি। সেটা 42,000 প্লাস প্রাইমারি হতে পারে, 36,000 প্লাস 5 থেকে 10 বা হায়ার এডুকেশন হতে পারে, বা হচ্ছে বাকি হচ্ছে ওই স্টাফ যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে 7,600-র বেশি অধ্যাপক নিযুক্ত হয়েছেন। এই যে বিজেপি শিক্ষাক্ষেত্রে ভারতব্যাপী কত নিয়োগ করেছে, আমি যে একটা প্রশ্ন করেছিলাম, পিন্টুবাবু কিন্তু সেই উত্তরটা দিতে পারলেন না। উনি যেটা করলেন তারপরে আমাদের দোষ চাপাচ্ছেন। কিন্তু আমি যখন কপি বলছি, মিরর কপি নিয়ে আপনি জানেন একটা কি হয়েছে পিন্টুবাবু? মিরর কপি নিয়ে ইডিকে কি বলা হয়েছে আপনি জানেন? ইডিকে কেন ভর্ৎসনা করা হয়েছে মিরর কপি? যে মিরর কপির কথা আপনি বলছেন যে সাদা খাতা নিয়ে গিয়েছে, কেন? আপনার কাছে যদি এত তথ্য থাকে, বিজেপির কাছে এত তথ্য থাকে, তাহলে সেই তথ্যটা দিয়ে আমি আবারও বলছি পিন্টুবাবু, দয়া করে কোর্টে দিয়ে রাজ্য সরকারের সব খারাপ পুরো শিক্ষা দপ্তর জেলে এখনো বলছেন কোর্টে দিতে। শুনবেন কথাটা কোর্টে দিতে এদের বছর আমাদের স্বাভাবিক তো, 10 বছর চলে পার্থজিতের একটি প্রশ্ন আছে। বলছি ভাই, কেন এখনো পর্যন্ত তার আমার আপনাদের সবার কাছে একটা একটি বিনম্র রিকোয়েস্ট রয়েছে। আমার গলা আজ অত্যন্ত খারাপ, তাই আপনারা যদি চেঁচাতে থাকেন আমি আপনাদের কন্ট্রোল করতে পারবো না। আমি পার্থজিতের একটি কথা শুনতে চাই। পার্থজিৎ প্লিজ পার্থজিৎ, খুব সামান্য একটা প্রশ্ন করেছি দাদার কাছে, দাদা এখন উত্তর দিতে পারেনি। যে এটাই যে আমাদের 2022-এর টেট তোমাদের ইন্টারভিউ নোটিশ আমি আগেও বলেছি, আমার নিজের চাকরির ক্ষেত্রেও 4 বছর লেগেছে। একটু ওয়েট করো, অবশ্যই সময় হবে। কত বছর করলে ভাই? 22 সালে রেজাল্ট কবে বেরোলো? তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো যে তুমি বলো তো, তুমি একটা কথা তোমাকে বলি, বিশ্বভারতীতে, আমি শুধু তোমাকে একটা ইনফরমেশন দিই, বিশ্বভারতীতে 10খানা অধ্যাপকের রিক্রুটমেন্টের একটা প্রসিডিওর শুরু হয়েছিল 2021 সালে। তুমি বলো তো সেগুলো হয়েছে কিনা? মুশকিল হচ্ছে একটা প্রসিডিউরাল জায়গা আছে, তারপর আমাদের কোর্টের সঙ্গে ফেস শূন্যপদ থাকলে হবে না, শূন্যপদ পূরণ করতে হবে। প্লিজ আমার একটা প্রশ্ন আছে। 2023-এ দাঁড়িয়ে একটি মডার্ন ডেমোক্রেসিতে দাঁড়িয়ে, মডার্ন ডেমোক্রেসি নই আমরা প্রদীপ্ত? হ্যাঁ, বিশাল মডার্ন। একটি মডার্ন ডেমোক্রেসি কাকে বললে? ডেমোক্রেসির যিনি প্রধান এখন তাকেই বললে। ওয়েল, I'll ignore that comment. 2023-এ দাঁড়িয়ে একটি মডার্ন ডেমোক্রেসিতে দাঁড়িয়ে আমরা বলছি যে প্রদীপ তো নিজে স্বীকার করছে ওর 4 বছর লেগেছিল রিক্রুটমেন্টে, এবং
পার্থজিৎকে বলছে যে সবে তো একটা বছর হয়েছে, আরো দাঁড়াও। কেন দাঁড়াবো? আমার তো প্রশ্ন হচ্ছে কেন দাঁড়াবো? কোর্টের কেসটা কেন মেনে Modern democracy তে তো আমি 2022 এর চাকরি 2022 এ চাইবো, 2023 এর চাকরি আমি 2023 এ চাইবো। পার্থজিতের জন্য আমি শুধু পার্থজিতের সঙ্গে আমি একটা কেস করতে চাই। পার্থজিৎ, তোমার সঙ্গে আমি একটা কেস করতে চাইছি। আমি আর তুমি চলো একটা কেস করবো, আমি করবো, তৃণমূলের মুখপাত্র হয়ে করব, সরকারের বিরুদ্ধে করব। এইটা যে কেন হচ্ছে না, সরকারের উত্তর যেটা পাবো, কোর্টের উত্তর যেটা পাবো সেটা বলে দিই। কোর্টের উত্তর যেটা পাবো সেটা শুনে নাও। কোর্টের আপনাকে বলছি না তো, কোর্টের যে উত্তরটা পাবো সেটা বলবে যে আগে 14-17 রিক্রুটমেন্টটা শেষ করুন, তারপর সবকিছুর একটা প্রসেস আছে। এরকম কোনো নিয়ম এখনো কেউ দেখাতে পারে না। আপনি বেশ, শুভঙ্কর চাকি, প্লিজ। না, আমি আইন তাহলে কোর্টও জানে না, আইন কোর্টও জানেন না, আপনি একা জেলে বসে আছেন এবং জেলে বসে থেকে আপনি চাকরি দিতে পারছেন না। শুভঙ্কর কিন্তু অনশন মঞ্চ থেকে আসছে, কিছু খাওয়া দাওয়া করেন। এই কমেন্টটাকে বলুন, আমি সেটাই বলছি যে অনশনের অভিজ্ঞতা তো আমাদের রাজ্যে না, আপনি কন্ডেম করুন, বলুন যে বাবু, প্রদীপ্ত ঠিক মুখোপাধ্যায় যেমন এখানে ভুল আপনার বলছে। অনশনের অভিজ্ঞতা রয়েছে, ঠিক অন্য যেমন কেউ শুভঙ্করের সম্মান দিতে শিখুন। অনশনের অভিজ্ঞতা রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরও অনশনের অভিজ্ঞতা রয়েছে। তিনি অনশন না করলে আজকে ক্ষমতায় আসতে পারতেন না। এটা প্রদীপ্ত স্বীকার করবে, আপনি স্বীকার করবে, আমি স্বীকার করবো, আপামর বাঙালি স্বীকার করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কখন চাকরি প্রার্থীরা অনশনে যায় বলে মরে যাবো, বেঁচে তো নেই, মরে যাবো। কিন্তু চাকরিটা হয় পাবো, নাহলে মরে যাবো। আমি আজকে এই কথা নিজে বিকেল 5টায় করুণাময়ীতে যখন 5টার পাঞ্চ করতে গিয়েছিলাম তখন শুনেছিলাম। তখন আমার সামনে ভারতীয় জনতা পার্টির এক টপব্রাস নেতৃত্ব বসেছিল। রুদ্রনীল ঘোষ ছিলেন, কেয়া ঘোষ ছিলেন, তারপর তরুণজ্যোতি তিওয়ারি ছিলেন, সবাই লিগাল এক্সপার্টস ভারতীয় জনতা পার্টির মুখপাত্ররা ছিলেন। তারা একের পর এক আক্রমণ শোনাচ্ছিলেন রাজ্য সরকারের দিকে। আর ঠিক তাদের পেছনে চাকরি প্রার্থীরা তারা বলছিলেন আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, আমাদের আস্থা রয়েছে মুখ্যমন্ত্রীর ওপরে। আমার বক্তব্যটা এখানে, ভারতীয় জনতা পার্টি যতই বলুক যে মুখ্যমন্ত্রীর সমস্যা রয়েছে, পার্থজিৎ এবং শুভঙ্কর তারা কিন্তু কোনোদিন বলবে না যে মুখ্যমন্ত্রীর ওপর আস্থা নেই। অবশ্যই আমরা 525 দিন আমরা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কিন্তু বসে আছি। সেখান থেকে আমরা বারবার সরকারের কাছে কিন্তু আমরা অনুরোধ করেছি যে আমাদের এখানে এসে কোনো প্রতিনিধি পাঠানোর জন্য। বিভিন্ন পার্টির বিভিন্ন শিক্ষাবিদরা সবাই এসছেন, আমাদের বিষয়টা শুনেছেন, বা ওখানে যত মঞ্চ আছে সব জায়গায় গেছেন, মানবিক মুখ্যমন্ত্রীর কাছেও আমরা আবেদন করেছি, কিন্তু কোনো প্রতিনিধি আসেননি। আমরা মানে আন্ডার কম্পালশন আমরা এই অনশনে যেতে বাধ্য হয়েছি এবং এই 72 ঘন্টার যে অনশন